ট্রেনের টাইম তো এটাই লেখা ছিল, তারপর এত যে ঠান্ডা, মগজটাই জমে যাচ্ছে। বাসায় না গিয়ে বড় ভুল করেছি। তখনই স্টেশন মাস্টার ট্রেনের হর্ন শুনতে পায়। সে যখন সামনে তাকায় তখন দেখে খুব দ্রুত গতিতে তার দিকে এগিয়ে আসছে। স্টেশন মাস্টার ট্রেন আসতে দেখে হাতে রাখা লাল হারিকেন দৌড়াতে থাকে, কিন্তু সেই দ্রুত গতির ট্রেনের সাথে আরো একটি জিনিস দেখতে পায়, যেটা কিনা ট্রেনের গতিতে তার দিকে এগিয়ে আসছিল। ওটা কি ভাই, যেটা দ্রুত ট্রেনের সাথে দৌড়ে আসছে? আরে এটা তো আমার দিকে এগিয়ে আসছে। স্টেশন মাস্টার কোনো কিছু বুঝে ওঠার আগেই সেই জিনিসটা একটি চিৎকারের সাথে স্টেশন মাস্টারের শরীরের ভিতরে চলে যায়। স্টেশন মাস্টারের পুরো শরীর টুকরো টুকরো হয়ে মাটিতে পড়ে যায়। পুরো স্টেশনটা শ্মশানের মতো নিস্তব্ধ। না কোনো মানুষ আছে, না কোনো জীবজন্তু, শুধু এই মানুষটাকেই দেখা যাচ্ছে। ওকে গিয়েই বরং জিজ্ঞাসা করি আমার ট্রেন কোন প্ল্যাটফর্মে আসবে। শুনুন ভাই, এই মুম্বাই যাওয়ার ট্রেন কোন প্ল্যাটফর্মে আসবে? হ্যালো ভাই সাহেব, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? কোনো উত্তর না পেয়ে অজয় ওই ব্যক্তির আরো কাছে যায়, কিন্তু সে যা দেখে তা দেখে তার পায়ের নিচের মাটি সরে যায়। সে ব্যক্তি নিজের হাত কেটে স্টেশনে লেখা নাম ভোজপুর কেটে মৃত্যুপুর লিখেছিল। পালা পালা এখান থেকে, ও আসবে আর তোর শরীরটাও কেটে বেরিয়ে যাবে। যদি নিজেকে ভালোবাসিস তাহলে যা, চলে যা এখান থেকে, যা, পালা। এ কথা বলে সে পাগল ব্যক্তি নিজেই পালিয়ে যায়। তখনই অজয়ের পিঠে কেউ হাত দিয়ে বলে, আপনি কে, আর এই সময় স্টেশনে কি করছেন? আসলে আমি বোম্বাই যাব, এই হচ্ছে আমার টিকিট। এখন আমি জানি না এই ট্রেন কোন প্ল্যাটফর্মে আসবে। আপনি কি কিছু বলতে পারবেন? আচ্ছা, তাহলে তুমি সেই যাত্রী যে 24 বছর পর এই স্টেশন থেকে প্রথম ট্রেনে উঠবে। 24 বছর পর? এসব কি বলছেন আপনি? হ্যাঁ, কারণ গত 24 বছরে এই স্টেশনে একটি ট্রেনও থামেনি, আর যদি থেমেছেও তাহলেও সে কাউকে জীবিত ছাড়েনি। এমন কি হয়েছিল 24 বছর আগে, আর কে মানুষদের জীবিত ছাড়তো না? স্টেশন মাস্টার সাহেব, আমার কিন্তু ভয় লাগছে। ভয় পাচ্ছ কেন? ও তোর প্রতিশোধ নিয়ে নিয়েছে, এখনো আর কাউকে মারবে না। চলো, আমি তোমাকে এই স্টেশনের গল্প বলি। আর এমনিতেও তোমার ট্রেন আসতে এখনো অনেক দেরি আছে। তো আজ থেকে 24 বছর আগে এখানে একটি স্টেশন মাস্টার ছিল, মনোহার। মা লক্ষ্মী, আজ কিন্তু আবার তোর কারণে লেট হবে। প্রতিদিনই কিন্তু তুই এমন করিস। বাবা ব্যাস আরেক মিনিট, এই নিন। আগে আপনি এই সোয়েটার পরুন, বাইরে অনেক ঠান্ডা পড়েছে, আর এই মাফলারও। যদি আমি না থাকি তাহলে তো আপনি 2 দিনের মধ্যে অসুস্থ হয়ে পড়বেন। হ্যাঁ হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। তুমি যে আমার মেয়ে থেকে আমার মা হয়ে যাচ্ছ। তুই তো বিয়ে করে নিজের বাড়ি চলে যাবি, আমাকে তো একলাই থাকতে হবে, তাই না? আমি কোথাও যাব না আপনাকে ছেড়ে। আর যদি কেউ আমাকে আপনার থেকে আলাদা করার চেষ্টা করে তাহলে আমি তার রক্ত খেয়ে ফেলবো। রাগ সবসময় তো নাকের উপরে থাকে, তাই না? জানি না তুই তোর স্বামীর কি করবি। আচ্ছা, এখন আমি যাই, আমার ট্রেন আসবে। যদি সময় মতো সিগন্যাল না দেই তাহলে হাজারো প্যাসেঞ্জার শুধু শুধু দুশ্চিন্তা করবে। ভাই আমান, কয়েক ঘন্টা ধরে এভাবেই চলে যাচ্ছি। কত ফালতু ট্রেন এটা। আমরা 3 জন ছাড়া আর কেউই নেই এই কম্পার্টমেন্টে। হ্যাঁ আমান, সুরেশ তো একদমই ঠিক কথা বলছে। আরে যদি একলাই যাওয়ার ছিল তাহলে গাড়িতেই চলে যেতাম। এই ট্রেনে খড়খড় করে যাওয়ার কি দরকার ছিল? আরে চুপ করে বসো তো তোমরা। অনেক শুনেছি তোমাদের কথা। যে মেয়েদের সাথে যাওয়ার কথা ছিল তারা তো আসেনি, এখন তাতে আমি কি করতে পারি? মেয়েরা সাথে নেই তো কি হয়েছে, রাস্তা থেকে কাউকে উঠিয়ে আনবো।
এমনিতেও তো তোর বাবা মিনিস্টার, তাহলে আবার কিসের টেনশন তোর? আচ্ছা দাঁড়াও, আমি একটা ব্যবস্থা করছি, সবাই মজা পাবে। আজ আবার সবকিছু ভুলে কাজে চলে এসেছেন তাই না? আমি না থাকলে না জানি আপনার কি হবে। ভালো হয়েছে তুই এসে পড়েছিস, অনেক ক্ষুধা লেগেছিল। মনোহর যখন খাবারের কথা বলে তখন লক্ষ্মী মনোহরকে খাবার, সোয়েটার আর মাফলার ধরিয়ে দিয়ে বলে, আচ্ছা দাঁড়াও, আমি এক্ষুনি পানি নিয়ে আসছি, তারপর দুজনে একসাথে খাবো। এ কথা বলেই যখনই লক্ষ্মী পানি আনতে যায় তখন একটি ট্রেন স্টেশনে এসে দাঁড়ায়। যাত্রীগণ মনোযোগ দিয়ে শুনুন, বোম্বাই যাওয়ার ট্রেন প্ল্যাটফর্ম 2 এসে পড়েছে। লক্ষ্মী পানি আনতে যাচ্ছিল, ঠিক তখনই ট্রেনের দরজা খুলে যায় আর আমান, সুরেশ আর রাহুল তিনজন দরজার সামনে দাঁড়িয়ে লক্ষ্মীকে দেখে হাসছিল। আরে এই তো সুযোগ, আমি কি বলছি উঠিয়ে নে। হ্যাঁ আমান, উঠিয়ে আন, কেউ তো কিছু জানতেও পারবে না। ট্রেনের কম্পার্টমেন্টেও কেউ নেই, আবার স্টেশনেও কেউ নেই। যখন কেউ কিছু জানতেই পারবে না, তাহলে আবার ভয় কিসের? আর বলিস না, তোর বাবা মিনিস্টার, বুঝেছিস, মিনিস্টার। রাহুল সুরেশের কথা শুনে আমান পা টিপে টিপে গিয়ে লক্ষ্মীকে চেপে ধরে আর জোর করে তাকে নিজের সাথে ট্রেনের ভিতরে নিয়ে যায়। এতে রাহুল আর সুরেশও তার সাহায্য করে। বাবা, বাবা বাঁচাও আমাকে বাবা, এরা জোর করে আমাকে ট্রেনের ভিতর নিয়ে যাচ্ছে। লক্ষ্মীর চিৎকার শুনে মনোহর তৎক্ষণাৎ দৌড়ে তার কাছে যায়, কিন্তু ততক্ষণে আমান, সুরেশ আর রাহুল লক্ষ্মীকে ট্রেনের ভেতরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছিল। আমার মেয়েকে ছেড়ে দাও, আমি তোমাদের কাছে হাত জোর করছি, আমার মেয়েকে ছেড়ে দাও। মনোহর তার মেয়েকে বাঁচানোর জন্য অনুরোধ করছিল, তখনই ট্রেন একটি হর্ন দিয়ে চলতে শুরু করে। মনোহরও ট্রেনের পেছনে পেছনে দৌড়াতে থাকে। লক্ষ্মী কোনোভাবে নিজেকে বাঁচিয়ে জানালার কাছে আসে আর সে তার বাবাকে দেখে কান্না করতে করতে বলে, বাবা, বাবা আমাকে বাঁচিয়ে নাও, এরা অনেক খারাপ মানুষ। লক্ষ্মী যখনই এসব বলছিল তখন আমার লক্ষ্মীর চুল ধরে আর জানালার সাথে ধাক্কা মারে, যাতে তার মাথা দিয়ে রক্ত গড়িয়ে পড়তে থাকে। লক্ষ্মীর সাথে এসব হতে দেখে মনোহর খুব কষ্ট পায়, কিন্তু ট্রেনের গতি এতটাই বেড়ে গিয়েছিল যে মনোহর পা পিছলে যায় আর একটি জোরদার চিৎকারের সাথে ট্রেন তার দুটুকরা করে ফেলে। নিজের বাবার চিৎকার শুনে লক্ষ্মী বুঝতে পেরে যায় তার বাবা এখন আর এই পৃথিবীতে নেই। তখন সে একটু সাহস দেখায় আর আমানের মুখে খামচি দিয়ে দরজার সামনে এসে দাঁড়ায়। তারপর সে তিনজনকে বলে, যেভাবে তোমরা আমার পৃথিবী কেড়ে নিয়েছো, সেইভাবে আমিও তোমাদের মাটির সাথে মিশিয়ে দিব। মনে রেখো, আমি যতদিন পর্যন্ত তোমাদের রক্ত দিয়ে গোসল না করব, ততদিন পর্যন্ত আমার আত্মা শান্তি পাবে না। কিন্তু আপনি তো বলেছিলেন লক্ষ্মী তার বদলা নিয়ে নিয়েছে, সে তো সেখান থেকে লাফিয়ে আত্মহত্যা করেছিল, তাহলে ওর বদলা কখন পূর্ণ হলো? লক্ষ্মীর মৃত্যুর পর তার আত্মা এই স্টেশনে যাওয়া প্রতিটি ট্রেনের পিছু নিত, আর যেই তার রাস্তা এসে দাঁড়াতো সে তাকে টুকরো টুকরো করে ফেলতো। এই ভয়ে যাত্রীরা এখানে নামা বন্ধ করে দিয়েছিল, আর আস্তে আস্তে ট্রেনগুলোও এখানে থামা বন্ধ করে দেয়। তারপর উপরওয়ালা নিজের ইনসাফ দেখায়, আর 24 বছর পর আবার সেই তিনজনই এই রাস্তা দিয়ে বোম্বাই যাচ্ছিল। আমি বলেছিলাম না একদিন আমি তোমাদের তিনজনের রক্ত দিয়ে গোসল করব, আজ সেই দিন এসে পড়েছে। তোমরা আমাকে বরবাদ করে দিয়েছো, আমার থেকে আমার সব কিছু কেড়ে নিয়েছো। আমি
আমি তোমাদের জীবিত থাকতে দেব না। লক্ষ্মী যে ভয়ানকভাবে রাহুল আর সুরেশকে মেরেছিল তা দেখে আমানের রূপ কেঁপে উঠেছিল। সে তখনই লক্ষ্মীর সামনে অনুরোধ করে বলে, আমাকে আমাকে মাফ করে দাও। আমি আমার বন্ধুদের কথা শুনে অনেক বড় ভুল করে ফেলেছি। আমি আমার গুনার জন্য অনেক লজ্জিত। আমি শুধু আমার বাবাকে খুঁজতে যাচ্ছিলাম। যদি জানতাম তুই আমার মৃত্যু হয়ে আমার জন্য অপেক্ষা করছিস, তাহলে আমি কখনো এই রাস্তা দিয়ে আসতাম না। জানতাম তুই তোর বাবাকে খোঁজার জন্য এই রাস্তা দিয়ে যাবি, তাই আমি তোর বাবাকে অনেক আগে থেকেই আমার কাছে রেখে দিয়েছি। ওই দেখ। আমান যখন লক্ষ্মীর ইশারার দিকে তাকায় তখন সে তার সামনে তার মিনিস্টার বাবাকে দেখতে পায়, যে তার বাহু ছড়িয়ে আমানকে বুকে নেওয়ার জন্য অপেক্ষা করছিল। যেভাবে আমার বাবা আমাকে কাতরাতে দেখে মরে গিয়েছিল, ঠিক সেভাবে তোর বাবাও তোকে কাতরাতে দেখে মরে যাবে। নিজের বাবাকে এভাবে দেখে আমান যখনই তাকে জড়িয়ে ধরতে যাবে তখনই লক্ষ্মী দ্রুত আমানের শরীর চিরে বেরিয়ে যায় আর তার শরীর টুকরো করে ফেলে, যেটা দেখে আমানের বাবা চিৎকার করে ওঠে আর সে পাগল হয়ে যায়। তাহলে যে পাগলটাকে আমি দেখেছিলাম সেটা আমানের মিনিস্টার বাবা? হ্যাঁ, সেই পাগলটা আমানের বাবা। এখন এসব ছাড়ো আর নিজের ট্রেন ধরো।